গত 100 বছরের মানচিত্রে ইরানকে অনেকে দখলে আনতে চেয়েছে। 1941 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অস্থিরতায় ব্রিটেন ও সোভিয়েত বাহিনীর প্রবেশ, তারপর দীর্ঘ 8 বছর ধরে চলা ইরান ও ইরাকের যুদ্ধে, যেখানে সাদ্দাম হোসেনের বাহিনী সীমান্ত ভেঙেও দেশটিকে নত করতে পারেনি। আর সাম্প্রতিক সময়ে ইসরায়েলের সঙ্গে সংঘাত, কিন্তু তাও ইরানকে পরাজিত করতে পারেনি। চলুন এর আসল কারণটা দেখা যাক। ইরানকে বোঝার প্রথম চাবিকাঠি হলো তার ভূপ্রকৃতি। পশ্চিম সীমান্ত জুড়ে দাঁড়িয়ে আছে বিশাল জাগ্রস মাউন্টেন, আর উত্তরে আছে আলব্রোজ মাউন্টেন্স। এই পর্বতমালাগুলো কেবল প্রাকৃতিক সৌন্দর্য নয়, এগুলো কৌশলগত দেয়াল। পাহাড়ি ভূখণ্ডে সেনা অগ্রসর হওয়া ধীর হয়, সরু গিরিপথ চলাচল সীমিত করে। এই এলাকায় ট্যাঙ্কও সহজে চলতে পারে না। প্রতিরক্ষাকারী উচ্চভূমির সুবিধা পায়, আর আক্রমণকারী প্রায় নিচু উন্মুক্ত অবস্থানে থাকে। ইতিহাস বারবার দেখিয়েছে, পাহাড়ি এলাকায় ঢোকা যতটা সহজ মনে হয়, সেখানে দীর্ঘ সময় ধরে টিকে থাকা ততটাই কঠিন। এই পাহাড়ি বলয়ের ভিতরে রয়েছে বিশাল শুষ্ক মালভূমি ও মরুভূমি অঞ্চল, বিশেষ করে দাস্তে কাবির এবং দাস্তে লুপ। এই অঞ্চলগুলো পৃথিবীর সবচেয়ে উষ্ণ ও অনুর্বর স্থানের মধ্যে গণ্য। এখানে জলসংকট, তীব্র তাপমাত্রা ও দীর্ঘ দূরত্ব লজিস্টিক ব্যবস্থাকে কঠিন করে তোলে। আধুনিক যুদ্ধে শুধু বন্দুক দিয়ে লড়াই হয় না, জ্বালানি, খাদ্য, যন্ত্রাংশ ও যোগাযোগের উপর নির্ভরশীল। এগুলো শত শত কিলোমিটার দূর থেকে পৌঁছে দিতে হলে সরবরাহের পথ খুব লম্বা হয়ে যায়, আর সেই পথই যুদ্ধের সময় সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গা হয়ে দাঁড়ায়। ভৌগোলিক অবস্থান ইরানকে আরও আলাদা গুরুত্ব দেয়। দেশের উত্তরে রয়েছে ক্যাসপিয়ান সি, যা একদিকে প্রাকৃতিক বাধা, অন্যদিকে কৌশলগত যোগাযোগের পথ। স্থলসীমান্তের দিক থেকেও ইরান অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে। পশ্চিমে ইরাক ও টার্কি, উত্তর পশ্চিমে আর্মেনিয়া ও আজারবাইজান, উত্তরে তুর্কিমেনিস্তান, পূর্বে আফগানিস্তান ও পাকিস্তান। এত বিস্তৃত সীমান্তের কারণে ইরান একসঙ্গে মধ্যপ্রাচ্য, ককেসাস ও মধ্য এশিয়ার মিলনবিন্দুতে দাঁড়িয়ে আছে, যা তাকে বাড়তি কৌশলগত সুবিধা ও গভীরতা দেয়। দক্ষিণে ইরানের দীর্ঘ উপকূল বিস্তৃত হয়েছে পার্সিয়ান গালফ ও গালফ অফ ওমানের দিকে, যার কেন্দ্রবিন্দু হল অত্যন্ত সংবেদনশীল স্ট্রেট অফ হরমুজ। বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় 20 থেকে 25% এই সংকীর্ণ জলপথ দিয়ে যায়, সঙ্গে বড় অংশের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসও। তাই এখানে সামান্য অস্থিরতাও তেলের দাম এবং বৈশ্বিক অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। এই সাগরগুলো কেবল বাণিজ্য নয়, সামরিক কৌশলেও প্রভাব ফেলে। ক্যাসপিয়ান সির উত্তরে একটি প্রাকৃতিক প্রতিরক্ষা বলয় তৈরি করে। পার্সিয়ান গালফ তুলনামূলক অগভীর, যেখানে বড় যুদ্ধজাহাজ চালানো কঠিন, কিন্তু ছোট বা দ্রুত নৌকা সহজে চলতে পারে, যা হঠাৎ আক্রমণ বা দ্রুত পাল্টা আঘাত করতে পারে। গালফ অফ ওমান দিয়ে সরাসরি খোলা সমুদ্রে যাওয়া যায়, তাই এটি বাণিজ্য ও সামরিক চলাচলের জন্য গুরুত্বপূর্ণ পথ। এই ভূগোল শুধু তত্ত্ব নয়, বাস্তব যুদ্ধেও এর প্রভাব দেখা গেছে। 1980 সালে সাদ্দাম হোসেন আক্রমণ শুরু করলে ইরাকি বাহিনী পশ্চিম দিক থেকে ইরানে ঢোকে। তাদের মূল লক্ষ্য ছিল দক্ষিণ পশ্চিমের খুজেশতানের তেলক্ষেত্র, রিফাইনারি ও বন্দর সমৃদ্ধ এলাকা। তিনি বিশেষত সাত আল আরবের নদীপথ ও খুজেশতানের তেলভিত্তিক অঞ্চল দখলের চেষ্টা করেন, যা কৌশলগত ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ছিল। শুরুর দিকে ইরাকি বাহিনী সীমান্ত পেরিয়ে খুজেশতানের ভেতরে প্রায় 14 থেকে 25,000 বর্গ কিলোমিটার এলাকা দখল করে, যার মধ্যে ছিল তেল শহর খরমুজ শাহ। কিন্তু দ্রুত অগ্রগতি থেমে যায়। সমতল পেরোলেই সামনে আসে নদী, খাল, জলাভূমি ও ক্ষতিগ্রস্ত অবকাঠামো, যেখানে ভারী ট্যাঙ্ক চলা কঠিন। ভেতরের দিকে ভূখণ্ড উঁচু নিচু ও জটিল, যার পেছনে ছিল পাহাড়ি অঞ্চল ও শুষ্ক মালভূমির গভীর প্রতিরক্ষা, যার ফলে দ্রুত দখলের পরিকল্পনা রূপ নেয় দীর্ঘ ক্ষয়যুদ্ধে। শেষ পর্যন্ত 1982 সালের মধ্যে ইরান অধিকাংশ দখলাকৃত এলাকা পুনরুদ্ধার করে, আর সেখানে ইরাকের দ্রুত বিজয়ের স্বপ্ন থেমে যায়। ভূগোল যেমন প্রতিরক্ষা দেয়, তেমনি ইরানের আধুনিক সামরিক কৌশলও সেই বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে তৈরি। এই কাঠামোয় গুরুত্ব পায় মিসাইল ও ড্রোন সক্ষমতা। ইরান বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল তৈরি করেছে, যেমন শাহাব 3, সেজিল, ফাতেও 110, যেগুলো দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ড্রোন প্রযুক্তিতেও রয়েছে শাহেদ 136 ও মহাজের 6 এর মতো সিস্টেম, যা নজরদারি ও আক্রমণ দুই ভূমিকায় ব্যবহৃত হয়। এর সঙ্গে যুক্ত দ্রুতগামী ছোট স্পিডবোট, সমুদ্রের মাইন এবং উপকূলীয় প্রতিরক্ষা, যা পার্সিয়ান গালফের অগভীর জলপথে কার্যকর। আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্কও এই কৌশলের অংশ, যেমন লেবাননের হিজবুল্লাহ, গাজার হামাস, ইয়েমেনের হুতি এবং ইরাক ও সিরিয়ার বিভিন্ন শিয়া মিলিশিয়া গোষ্ঠী। ফলে সংঘাত কেবল এক সীমান্তে সীমাবদ্ধ থাকে না, একাধিক অঞ্চলে চাপ তৈরি হয়। প্রতিপক্ষকে বহু ফ্রন্টে হিসাব করতে হয়। ইরানের সমাজও এই প্রতিরক্ষার অংশ। জনসংখ্যার প্রায় 60% পার্সি, আজারবাইজানি প্রায় 15%, মূলত উত্তর পশ্চিমে।
পশ্চিম সীমান্তে কুর্দ প্রায় 8 থেকে 10%। পাশাপাশি আরব, বালুচি ও তুর্কিমেন জনগোষ্ঠী রয়েছে সীমান্তবর্তী অঞ্চলে। ভূপ্রকৃতির কারণে স্থানীয় পরিচয় আলাদা থেকেছে, কিন্তু দেশ ভেঙে যায়নি। বাইরে থেকে চাপ এলেও মানুষ বরং একসঙ্গে দাঁড়িয়েছে। সংকটের সময় বহিরাগত চাপ প্রায় জাতির পরিচয়কে উল্টোভাবে জোরদার করে। ধর্মীয় ইতিহাসও ভূমিকা রাখে। প্রাচীন পারস্যের প্রধান ধর্ম ছিল জরাথুস্ট্রবাদ, যা সাসানীয় যুগ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ ছিল। 7ম শতকের আরব বিজয়ের পর ইসলাম বিস্তার লাভ করে, আর 16 শতকের সাফাভিদ যুগে শিয়া ইসলাম রাষ্ট্রীয় পরিচয়ের অংশ হয়ে যায়। সব মিলিয়ে ইরানের প্রতিরক্ষা শুধু সেনাবাহিনীর উপর নয়, ভূগোল, শহর, প্রযুক্তি, সমাজ ও ইতিহাস মিলে এক বহুস্তরীয় কাঠামো তৈরি করেছে, যা সংঘাতকে দ্রুত শেষ হতে দেয় না। এটি সেই প্রাচীন আকেমেনিড এম্পায়ারের ভূখণ্ড, যাকে আলেকজান্ডার দ্য গ্রেট দখল করেছিলেন কিন্তু মুছে ফেলতে পারেননি। সেই ধারাবাহিকতাই আজকের ইরানের শক্তি। মানচিত্র বদলায়, শাসক বদলায়, কিন্তু সভ্যতার শিকড় টিকে থাকে।